আজকে একদম গুমুর ফাঁস করে দেবো। একটা গুরুত্বপূর্ণ তথ্য আছে, একদম প্রমাণ সহকারে কথা হবে, একদম প্রমাণ সহকারে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আরো একটা খুশির খবর। দিন শেষে ঘুম ভেঙেছে আমাদের। নেতা হইতে গেলে, মানে বড় মাপের নেতা হইতে গেলে ছোটখাটো কর্মী টর্মী এগুলার থাপড়াইয়া মাইরা কোনো আসলে ফায়দা হয় না। বড় সড়ক রুই কাতলা একটারে মনে করলা খিসলে রাতারাতি জনপ্রিয়তা পাওয়া যায়। গত কয়েক মাস আগে আওয়াজ এসেছিল, কিন্তু আজকে আওয়াজ বাস্তবায়ন করা শুরু হয়ে গেছে। এক জিনিসের 10 মাথা, সব হবে থেতা থেতা। ঠিক আছে, ঠান্ডা মাথার খেলোয়াড় আছে আমাদের দেশে, যার নাম প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস। ঠান্ডা মাথার খেলোয়াড় উনি, এমন সব ঘটনা ঘটাইবেন, একেই বলে ঠান্ডা মাথার খেলোয়াড়। রক্ত ঝরাবো, লাগলে জীবন দিব, স্থানীয় সরকার নির্বাচন আগে করতে দিব না। আওয়ামী লীগের আমলে এই কথাগুলো কইছিল দাদা। আওয়ামী লীগ আমলে একেবারে হুঙ্কার ধুমকার হয়ে গেছে। একটা টিয়ারসেল মারলে তো মাঠে একজন বিএনপিকে দেখিনি, নেতা জুতা মুতা রেখে পালাইছেন। এখন একেবারে সাহস বেড়ে গেছে। বরং আমি তো মনে করি ইউনুস সাহেবকে আরো কঠোর হওয়া উচিত। তিনি যেই দেশের নেতৃত্ব দিতে এসেছেন, এই দেশটা ইউরোপ, আমেরিকা, কানাডা নয়। এই দেশের মানুষ সেই দেশের কালচারের মতো অভ্যস্ত নয়। অতএব এই দেশে আপনি যার জন্য যে ট্রিটমেন্ট, সেটা আপনাকে দেওয়া উচিত। আপনি দেশ একরকম, ট্রিটমেন্ট দিবেন আর একরকম, এটা তো হতে পারে না। ধরা পড়ে গেছো তুমি রঙ্গিলা জালে। আবার 6 মাস পরে এসে এই রঙ্গিলা জালে একজন আজকে এরকম ধরা খেয়েছে, বাজার থেকে লঙ্গি খুইলা পালাইয়া গেলে যে অবস্থা হয়, সেই অবস্থায় একজন সাংবাদিক ধরা খেয়েছে। কার কাছে ধরা খেয়েছে তাও। আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, আশা করি সবাই ভালো আছেন। নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে ভিডিওর শুরুতেই বেশ কিছু ভিডিওর অংশবিশেষ আপনারা দেখেছেন। মূলত আজকের এই ভিডিওটিতে সেই সকল ভিডিওর বিস্তারিত আলোচনা দেখতে পারবেন। ভিডিওর শুরুতে যে সকল ভিডিও দেখেছেন তা থেকে আন্দাজ করতে পেরেছেন আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে। অতএব চলুন কথা না বাড়িয়ে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি। কিন্তু বাংলাদেশের ঝাঁকুনি মোকাবেলা করতে কতটুকু প্রস্তুত, এর মধ্যে আমাদের নতুন দল জাতীয় নাগরিক পার্টিকে আমরা দেখলাম। এর মধ্যেই আমরা দেখলাম বিএনপি জামাতের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা, কাদা ছড়াছড়ি, লড়াই, এবং এর মধ্যে আমরা দেখলাম বাংলাদেশে বিভিন্ন ফরম্যাটে রাষ্ট্রকে ব্যতিব্যস্ত রাখার জন্য ভেতর থেকে নানান রকম কি বলবো দাবি আদায় গ্রুপ মাঠে নামছে। তো এরই মধ্য দিয়ে সর্বশেষ যে বার্তাগুলো আমাদের কাছে আসছে, বলা হচ্ছে একটি বিদেশি এজেন্সি প্রফেসর ইউনুস সরকারকে ব্যর্থ করতে তারা ABCD এরকম কয়েকটা ফরম্যাটে কাজ শুরু করেছে। সাম্প্রতিক সময় সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে যে ওপারের একটি দেশের সাথে আমাদের দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দলটির আপোষ হয়ে গেছে, আপোষ রফা হয়ে গেছে, যদিও এই ব্যাপারে বড় দলটি সরাসরি অস্বীকার করেছে। প্রশ্ন হলো, বাংলাদেশের নির্বাচন বিষয়ে একটি দলই সর্বাধিক চাপ দিচ্ছে, আর কোন দল এই মুহূর্তে নির্বাচন নিয়ে কোনো কথা বলছে না কেন? আবার দ্রুত নির্বাচন সেই ওপারের দেশটি চাইছে কেন? এটাকে আমরা অন্তর্বর্তীকালীন বলি। এই সরকারের সাথে কাজ করতে চায় না, তারা নির্বাচিত সরকারের সাথে কাজ করতে চায়, ওপারের কথা বলছে। এবং তারপরই আমরা দেখলাম সবচেয়ে বড় দলটি সকাল আর বিকাল নির্বাচন শব্দটাই শুধু উচ্চারণ করেছে। তারা 2000 ছাত্রের যে প্রাণ গেল এর বিচার চায়নি, 20,000-এর অধিক যে আহত হলো তাদের বিচার চাইছে না, এবং রাষ্ট্রের ভেতরে পুলিশ, আমলা সহ ফ্যাসিস্টদের যে দোষর তাদের গ্রেফতার, তাদের বিচার, এগুলো সেই বড় দলটি খুব জোরে সোরে চাইছে, মামুলি আকারে চাইছে, বা কিছু বিচ্ছিন্নভাবে তারা চাইছে। কিন্তু বড় ফ্রেমে তারা এটা চাচ্ছে না, তারা শুধু একটা জিনিসই চাচ্ছে, নির্বাচন। প্রশ্নটা হলো, এই দেশে নির্বাচন কি সকল সমস্যার সমাধান? গত 54 বছরে এই দেশে যে দলই ছিল নির্বাচন করেছে 5 বছর অন্তর অন্তর। নির্বাচন কিন্তু বন্ধ হয়নি বাংলাদেশে, কেবল এরশাদের আমলটুকু ছাড়া। তো আমরা যদি বলি যে এই দেশে প্রকৃত অর্থে যে দলই, বিএনপি আসুক আর আওয়ামী লীগ আসুক, কখনো মানুষ সঠিকভাবে ভোট দিতে পারবে না, তাহলে নির্বাচন কি করে সমাধান? কি করে জনগণের সরকার বলা হয় যে জনগণ ভোট দিয়ে কখনো সরকার গঠন করতে পারে না? তার মানে আমাদের সিস্টেম পরিবর্তন খুব জরুরি, সংস্কার খুব জরুরি। এই সংস্কারগুলোর দিকে এখনো আমরা আগাতে পারছি না। এই সরকার প্রায় 7 মাসে পা দিয়েছে, এখন পর্যন্ত বড় কোনো সংস্কার বাস্তবায়ন হতে দেখিনি। দেখেছি কি আমরা সংস্কার প্রস্তাবনা, কিন্তু বাস্তবায়ন কতদিনে হবে এটার কোনো রোড ম্যাপ আমরা দেখছি না, এটার কোনো আলোচনা আমরা দেখছি না। জানি না এটা কত সময় তারা ঠেলে নিতে চাইছে। একদিকে বিএনপি টেনশনে আছে সরকারের স্লো গতির জন্য। এই সরকার আদৌ কি নির্বাচন দেবে? এই সরকার আদৌ কি নির্বাচন চাইছে? এই সরকার কতদিন ক্ষমতায় বসে থাকতে চাইছে? এটা কিন্তু বিএনপি না, সব বিরোধী দলের বা সব দলেরই টেনশন। আবার এই সরকারকে কোনোভাবেই যত বড় কথাই বলুক, বড় দলগুলো সাহায্য করছে না। ভালো করে খেয়াল করবেন, একেবারেই সাহায্য করছে না, তাদেরকে ব্যর্থ দেখতে চাইছে। মুখে বলছে না এই সরকার ব্যর্থ হলে আন্দোলন ব্যর্থ হবে, এটাকে তারা বলছে, কিন্তু সরকারকে তারা আবার ব্যর্থ করছে। এটাও আমরা মোটামুটি বুঝতে পারছি। এখন বিষয়টা হলো, এই সুযোগগুলো বা এই কাজগুলো আসলে কেন হচ্ছে? আমরা মনে করছি এই কাজগুলো বিএনপি করছে, এই কাজগুলো জামাত করছে, আমরা মনে করছি আসলে এই কাজগুলো নেপথ্য থেকে করানো হচ্ছে। আপনারা যদি মানেন আর না মানেন, এই কাজগুলো নেপথ্য থেকে করানো হচ্ছে। এক, বিএনপিকে চাপ দেওয়া হয়েছে নেপথ্য থেকে যে তুমি দ্রুত নির্বাচন চাও, তুমি প্রেসিডেন্টকে সরাতে পারবে না বা সরাতে দেবে না, প্রক্লেমেশন বাস্তবায়ন করতে দেবে না, জুলাই ঘোষণাপত্র বাস্তবায়ন হতে দেবে না, তুমি এটা করতে দেবে না, এটা করতে দেবে না, এটা করতে দেবে না। এবং বিএনপিকে যে প্রেসক্রিপশন দিয়েছে, বিএনপি সেই প্রেসক্রিপশন এগুচ্ছে। বিপ্লবের পর বিএনপি সকল ক্ষেত্রে
না 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 করে গেছে শুধু একটা জায়গায়, হ্যাঁ নির্বাচন চাই। দ্বিতীয়ত, জামায়াত ভারত প্রশ্নে নমনীয় হয়ে গেছে। ভারতের প্রশ্নে জামাতকে এখন সুর নরম করতে দেখেছি। কারণ কি? ওই যে ওপার থেকে প্রেসক্রিপশন আসছে, বাংলাদেশের প্রত্যেকটা রাজনৈতিক দল মনে করে ওপারের সহযোগিতা ছাড়া কেউ ক্ষমতায় থাকতেও পারবে না, বসতেও পারবে না। তাই ওপারকে ম্যানেজ করার জন্যই জামাতের নমনীয়তা আর বিএনপির জি হুজুর অবস্থান। এখন প্রশ্ন হলো, তাহলে এই যে জীবন দেয়া, এই যে ফ্যাসিস্ট মুক্ত করা, এই যে বিপ্লব, এর অর্থ কি? এর অর্থ হলো বাংলাদেশকে ফ্যাসিস্ট মুক্ত করা গেলেও বর্গী মুক্ত করা যায়নি। এখন আমাদের যে সরকারি আসবে, আমি বিশ্বাস করি ঠিক আগের অবস্থায় থাকবে। আবারও আওয়ামী লীগ দেশে আসবে, আওয়ামী লীগ রাজনীতি করবে, কারণ বিএনপি বলছে জনগণের সিদ্ধান্ত নেওয়ার মালিক। আমার প্রশ্ন হলো, আওয়ামী লীগকে যে দেশ ছাড়া করেছে, হাসিনা যে দেশ ছেড়েছে, আর সকল নেতারা যে পালিয়েছে, এটা কি জনগণের সিদ্ধান্ত না? 5 আগস্ট দেশে যা কিছু ঘটেছে, এটা কি জনগণের সিদ্ধান্ত না? তাহলে বিএনপি কোন জনগণের কথা বলছেন? জনগণ কিভাবে সিদ্ধান্ত নেবে? আমি বিশ্বাস করি জুলাই বিপ্লব, 5 আগস্ট, এই প্রত্যেকটা ছিল জনগণের সিদ্ধান্ত। তারা এই দেশ থেকে ফ্যাসিস্টকে তাড়িয়েছে। এরপরে যারা এই দেশে ফ্যাসিস্টকে আবারও রাজনীতি করার সুযোগ দিবে, তারাও ফ্যাসিস্টের অনুসারী হিসেবে এই দেশ ছাড়া হবে। লিখে রাখেন কাগজে কলমে। এবং আমরা বলবো, যারা ফ্যাসিস্টকে রাজনীতি করার সুযোগ দিবে, তাদের বিরুদ্ধে আমাদের এখনই মাঠে নামতে হবে। সেটা বিএনপি হোক আর জামাত হোক। আপনারা যত বড় দলই মনে করেন, আওয়ামী লীগের চেয়ে শক্তিশালী ছিলেন না, কারণ আওয়ামী লীগের পাশে দানব ভারত দাঁড়িয়েছিল। তাকে আমাদের ছাত্ররা 34 দিনে বিদায় করেছে। আপনাদের জন্য বলি, আপনাদের যে নেতাকর্মীরা, এরা কিন্তু খুব সুযোগ সন্ধানী। ক্ষমতার আসনে যখন বসে বা ক্ষমতার আমলে বিএনপি সবচেয়ে বড় শক্তিশালী দল, আর বিরোধী দলে বিএনপিটা ইঁদুরের দল হয়। এটা কিন্তু জানেন আপনারা, আমরাও জানি। আওয়ামী লীগ কিন্তু মাঠে মোটামুটি শক্তিশালী। সেই আওয়ামী লীগ পালিয়ে গেছে এই বিপ্লবে। জামাত এবং বিএনপিকে বলছে, যারাই ভারতের অনুকম্পা গ্রহণ করবেন বা ভারতের প্রেসক্রিপশন বাস্তবায়ন করতে চাবেন, আপনাদের তাড়াতাড়ি আমরা চোখ বন্ধ করবো, আর চোখ মেরে দেখবো আপনারা নিয়ে হয়ে গেছেন। ডক্টর মোহাম্মদ ইউনূসকে অনেকে ভাবে যে তিনি আসলে রাজনীতি বলছেন। তিনি যে বলছেন, এটা বাংলাদেশের জনগণ এখন অনেকেই বলছে। কেউ কেউ বলেন আবার ডক্টর ইউনূসকে ফিডার খান, যে তিনি রাজনীতি বলছেন না। কি মনে হয় আপনার? বিশ্বে সারা দুনিয়াটা চড়াইয়া খাওয়া একজন ব্যক্তি, নোবেল পাইছে, ব্যবসা জীবনে যথেষ্ট সফল, সারা পৃথিবী তার এই ব্যবসার জন্য টাকা বিজ্ঞানে তার যে অদ্ভুত থিওরি আছে, মানে এই টাকা দিয়ে কিভাবে টাকা বানানোর থিওরি বা জিরো কার্বন থিওরি, এই যে নানান থিওরি এত কিছু রাখে, আর বাংলাদেশের রাজনীতিবিদদের মনের কথা তিনি বোঝেন না। আজকে জনাব তারেক রহমানকে একটা খোঁচা দিয়েছেন জনাব ইউনূস। খোঁচারা কথা দিয়েছেন দেখেন, সাম্প্রতিক সময় বিবিসিকে দেওয়া একটা সাক্ষাৎকার, এটা অনেক কিছু বাংলাদেশের গণমাধ্যম প্রকাশ করে নাই, শুধুমাত্র বিবিসি থেকে আপনারা এটা দেখলে বুঝবেন। ওনাকে বলা হয়েছে যে এই যে রাজনৈতিক দলগুলো, বিশেষ করে বিএনপি, তারা বলছে যে জনগণ এই সরকারের উপর আস্থা হারাচ্ছে। তো বিষয়টাকে ডক্টর ইউনূস কিভাবে দেখছে, বিএনপির বক্তব্যটা? তো তিনি বলছেন যে জনাব তারেক রহমানের বক্তব্যটা এখানে আনা হয়েছে। বিবিসি যিনি সাংবাদিক ছিলেন, যে তারেক রহমান বললেন যে এই সরকারের উপর জনগণ আস্থা হারাচ্ছে। তো ডক্টর ইউনূস বলেন যে উনি হারাচ্ছেন নাকি, মানে উনি হারাইছেন? প্রশ্নটা কই মারছে, বুঝতে বুঝছেন নাকি যে উনি হারাইছেন কিনা? তো জনগণ ওনার উপর আস্থা আছে। ইভেন তিনি বলছেন যে আমার সাথে যখন এই রাজনৈতিক দলগুলোর বৈঠক হয়, কই সেখানে তো কেউ বলে না যে আমার উপর আস্থা হারাচ্ছে। আর বিষয়টা বুঝতে পারছেন যে কোথায় একটা টাস করে গুতা মারছে। মানে ঠান্ডা মাথায় পলিটিক্স কারে বলে আস্তে আস্তে ডক্টর ইউনূস কিন্তু দেখাচ্ছে। স্টার্টিং এ একটু ঝামেলা ছিল, বাট রাইট নাও তিনি আস্তে আস্তে কিন্তু রাজনৈতিক দলগুলোকে কিভাবে মানে শাল্টিং দেওয়া লাগে, বোল্টিং দেওয়া লাগে, সেটা কিন্তু আস্তে আস্তে তিনি রপ্ত করে ফেলছেন। তো ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে এই মুহূর্তে রাজনৈতিক দলগুলোর মধ্যে শুধুমাত্র জামাত ইসলাম ছাড়া আর বাকি যে দলগুলো আছে, আওয়ামী লীগের তো অবস্থা 12টাই, জাতীয় পার্টির অবস্থা 12টা, বিএনপির নেতাকর্মীরা আপনারা তাদের পোস্টার্স দেখবেন, কমেন্টে দেখবেন, মানে গেল 6 মাস আগেও ডক্টর ইউনূসের প্রতি আওয়ামী লীগের যে মনোভাব ছিল, অথবা ওনার ইস্যুতে বক্তব্যগুলো দেওয়া সাহস হতো, কারণ তখন তিনি জাতীয় পর্যায়ে ওরকম কেউ ছিলেন না। এখন বিএনপির নেতাকর্মীরা এরকম বক্তব্য যখন জনাব তারেক রহমানকে নিয়ে দিচ্ছেন বা বিএনপির ইস্যুতে দিচ্ছেন, সেখানে তারা ঘুরাইয়া ফেরাইয়া সুন্দর ভাষায় লেখে, কারণ তিনি এই মুহূর্তে রাষ্ট্রপ্রধান। যদি না হইতেন তাহলে আওয়ামী লীগের ভাষায়, যেমন শেখ হাসিনা যেমন নানান ধরনের শব্দ বিশেষণ প্রয়োগ করতো, ছাত্রলীগ, যুবলীগ, বা আমাদের হুজুররাও, আজকাল হুজুরদেরও ভাষা বদলাই গেছে। এই হচ্ছে বাংলাদেশ, এখানে ইমান, আমল, ধর্ম এগুলো সিজনাল বদলাই যায়। দেখেন নাই যে ওয়াজের মাঠে আগে আওয়ামী লীগের লোকেরা হুজুরদেরকে ধইরা মানে অপমান করতো, ঠিক একই দৃশ্য এখন বাংলাদেশে বিএনপির লোকেরা করে। দু একটা জায়গায় ঘটছে না? ঘটছে। এখানে ধর্ম, ওয়াজের মাঠ এগুলো কিছুই না ভাই। এখানে যার যে সময় যেটা দরকার হয় ওটার সাথে ফ্লো করে তারা ভাষাই দেয়। তো মানে মূল কথাটা হচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের সাথে বিএনপির নেতাকর্মীদের মনে মনে হিউজ পরিমাণ একটা গোসা বা ক্ষোভ কাজ করে যাচ্ছে, কজ তিনি তাদের বিকল্প দাঁড় করানোর চেষ্টা করছেন, মানে ছাত্রদের রাজনৈতিক দলটা, আর নির্বাচনকে প্রলম্বিত করতে পারেন এটা বিএনপির ধারণা বা ষড়যন্ত্রের কথা তারা বলেন। ডক্টর ইউনূস খুব সুন্দরভাবে ঠান্ডা মাথায় তিনি বলছেন যে জনগণ তো আমাদের সাপোর্ট করে। এই দেশে আসলে জনগণ কারা? যখন আমাদের রাজনৈতিক দলগুলো বলে যে দেশের জনগণ, যে সার্জিস সাহেব বলতেছে দেশের জনগণ এটা চায়, এই জনগণ কারা? ভোট মিস হয়। বিএনপি যখন বলে দেশের জনগণ, শেখ হাসিনা যখন বলতো জনগণ, জনগণগুলো হচ্ছে যার যার দলের তার জনগণ। আপনি এখন বিএনপির একটা ইস্যুতে ছাত্রদের ইস্যুটা আলাদা করেন, জনগণ পাবেন।
যার যার দল থেকে তার সাপোর্টিং জনগণ আছে, বাইরে এই দেশে জনগণ নাই। তো জনাব তারেক রহমানকে নিয়ে ডক্টর ইউনূসের দেওয়া এই সাক্ষাৎকারটা খুবই ভাইরাল হয়েছে যে তারেক রহমান সন্দেহ করে কিনা, মানে যে ভাষা তিনি বললেন। তো আমার ধারণা যে যেই বিষয়গুলো নিয়ে বিএনপির সাথে ডক্টর ইউনূস বা অন্যদের সমস্যা হচ্ছে, নির্বাচন এটা ডিসেম্বরের মধ্যেই হয়ে যাবে। ধরা পড়ে গেছো তুমি রঙ্গিলা জালে, ধরা পড়ে গেছো তুমি রঙ্গিলা জালে। ওই রঙ্গিলা জালের গানটা মনে 6 মাস আগে হাসিনা যাওয়ার পরে একজনকে নিয়ে গিয়েছিলাম। আবার 6 মাস পরে এসে এই রঙ্গিলা জালে একজন আজকে এরকম ধরা খেয়েছে, বাজার থেকে লঙ্গি খুইলা পালাইয়া গেলে যে অবস্থা হয় সেই অবস্থায় একজন সাংবাদিক ধরা খেয়েছে। কার কাছে ধরা খেয়েছে? তাও ডাক্তার পিনাকি ভট্টাচার্যের কাছে ধরা খেয়েছে। ডাক্তার পিনাকি ভট্টাচার্য হলো 32 নম্বরের বোল্ডেজার বাহিনীর কমান্ডার, এবং এই কমান্ডার 32 নম্বরে 5 ফেব্রুয়ারিতে বোল্ডেজার পাঠানোর পরে বাংলাদেশের অর্ধেকের বেশি উপদেষ্টা সোজা হয়ে গেছে। আর এখন একজন সাংবাদিককে বাজার থেকে ল্যাংটা করে দিচ্ছে ডাক্তার পিনাকি ভট্টাচার্য। আর এই সাংবাদিকটির নাম আপনারা সবাই চিনেন এবং জানেন, তিনি হলেন সাংবাদিক মাসুদ কামাল। মাসুদ কামালকে বাজারে কিভাবে উলঙ্গ করছে ডাক্তার পিনাকি ভট্টাচার্য, আর কারণটা কি, ঘটনাটা কি ঘটেছে সেটা নিয়ে আলোচনা করছি। এরপরে আরো একজন সাংবাদিকের বিষয়ে কথা বলবো, এবং তাদের সাথে কিছু লিয়াজু করে, তাদের সাথে কিছু মিশে চলে বাংলাদেশের বিএনপিপন্থী কিছু সাংবাদিকও আছে যারা নাকি তেলে জেলে কই মাছ ভাজা খেয়েছেন হাসিনার সময়। ওই কথাগুলো আজকের এই সাংবাদিকতার বিষয়ে লিঙ্ক আপ হবে, এবং আপনারা সবাই কি চিনেন, এবং সেই বিষয়ে আজকে আমার আলোচনার বিষয়টা হলো মজার বিষয়। এই জন্য আমি একটু গান গেয়ে মজা করে নিলাম, কারণ আমি জানি পিনাকি যাকে ধরবে তার ল্যাংটা হওয়া ছাড়া আর কোনো উপায় থাকবে না। কারণ ডাক্তার পিনাকিকে অলরেডি সেনা প্রধানকে ওই আফ্রিকায় পাঠিয়ে দিয়েছে 3 দিনের জন্য। সেই ডাক্তার পিনাকির সাথে চ্যালেঞ্জ বাংলাদেশের পুলিশ বাহিনী যায় না, র্যাব যায় না, সেনাবাহিনীর প্রধানও বলেছে কেউ মানে মিডিয়া অনলাইনে বিদেশ থেকে আমাকে নিয়ে সমালোচনা করে এত ভালো কাজ আমি করার পরেও। এটা কিন্তু সেনা প্রধানের ওই 25 তারিখের বক্তব্যে ছিল, আপনারা শুনেছেন। দর্শক, এখন আসি মাসুদ কামাল কি ঘটনা ঘটাইছে আর কি কারণে ওনাকে ল্যাংটা করে দিবে এখন পিনাকি। ল্যাংটা করার ঘোষণা অলরেডি দিয়ে ফেলেছে, জাস্ট 1 সপ্তাহ সময় হাতে মাসুদ কামালকে দেওয়া হয়েছে। বিষয়টা হলো মাসুদ কামাল তো সব সময় সবাইকে নিয়ে কথা বলে, আওয়ামী লীগের সময়, হাসিনার সময় আমার অনুষ্ঠানেও এসেছে। আমরা তো তখন বুঝেছিলাম যে আমাদের মতনই বুঝি হাসিনার সমালোচক উনি। আসলে নয়, উনি হাসিনার লোক, ভারতের লোক, রয়ের পেইড এজেন্ট হয়ে আমাদের সাথে যোগাযোগ রাখতেন। এবং আমি সেই কারণেই বললাম, বিএনপি মনাও কয়েকজন সাংবাদিক বিএনপির বিভিন্ন মিডিয়া চালিয়েছে, তারাও তখন আমাদের সাথে লিয়াজু করতেন, কিন্তু বাংলাদেশে থেকে কই মাছ ভাজা খেতেন আওয়ামী লীগের টাকায়। প্রিয় দর্শক, এবার মাসুদ কামাল বলেছে নাকি? মাসুদ কামাল বলেছে একটি টক শোতে যে ডাক্তার পিনাকি ভট্টাচার্য বাংলাদেশে অবৈধ কাজ করে, অপরাধ করে, অপরাধী হয়ে সে পালিয়ে বিদেশে গিয়েছে। সে পালিয়ে বিদেশে গিয়েছে বাংলাদেশের একজন অপরাধী হিসাবে মাসুদ কামাল এক টক শোতে উল্লেখ করেছেন। এই কথা পিনাকি ভট্টাচার্যের কাছে সাথে সাথে চলে গিয়েছে, এবং পিনাকি ভট্টাচার্য মাসুদ কামালকে 1 সপ্তাহ সময় দিয়েছে যে কোন আদালতে, কোন মামলায়, কোন জায়গায় আমার অপরাধ আছে, অপরাধের নথিপত্রগুলা তুমি প্রকাশ করো, সময় 1 সপ্তাহ। আর যদি প্রকাশ করতে না পারো তাহলে তুমি জাতির কাছে আবার টিভি টক শোতে গিয়ে আমার কাছে ক্ষমা চাও। যদি তুমি নথিপত্র না দিতে পারো, প্রমাণ না দিতে পারো ডাক্তার পিনাকি ভট্টাচার্য বাংলাদেশের একজন অপরাধী পালিয়ে ফ্রান্স এসেছে, তাহলে তুমি ক্ষমা চাও। দুটার একটাও যদি না করো, সময় 1 সপ্তাহ। তোমাকে আমি কি করব, কি গালিটা দিয়েছে সেই গালিটা আর আপনাদের সামনে আমি বললাম না। পিনাকি দাদা বলেছে যে 1 সপ্তাহের ভিতরে তুমি যদি আমাকে সেই প্রমাণ অথবা ক্ষমা না চাও, তাহলে তোমাকে বাজারে ল্যাংটা করা হবে, উলঙ্গ করা হবে। দর্শক, এতটুকুই। এই আমি আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন, এবং বাংলাদেশের এই রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করতে ভুলবেন না। আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।